দানিকেন সাহেব তাঁর দেবতা কি গ্রহান্তরের মানুষ এই গ্রন্থে ভিন্ন গ্রহের কোনো উন্নত জীব একদা এই মানবজাতি অধ্যুষিত পৃথিবীতে অবতরণ করেছিলেন এমন অনুমান করে তা প্রমাণ করার জন্য অজস্র প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য পাঠকদের কাছে হাজির করে একসময় বিস্ময়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিলেন। কিন্তু সেই আলোড়ন আজ কমে এসছে। দানিকেন সাহেবের অনুমান সত্য নয় এমন কথাই বৈজ্ঞানিকেরা বোঝাবার চেষ্টা করায় দানিকেন চমক তাই আজ আর নেই বললেই চলে। তবে ভিন্ন গ্রহে যে কোনো প্রাণী নেই এমন কথা বৈজ্ঞানিকেরা কিন্তু বলেননি। থাকা সম্ভব এটাই তাঁরা মনে করেন। বিজ্ঞানের কৃতকৌশল হাতে নাতে সে ধরনের কোনো প্রমাণ পৃথিবীবাসী মানব সম্প্রদায়ের কাছে রাখতে পারেনি। যেসব ভিন্ন গ্রহ বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে হাতে নাতে ধরা পড়েছে সেখানে জীবনের কোনো অস্তিত্বের প্রমাণ মেলেনি, কিন্তু তার কোনোটায় জীবনের উপস্থিতি সম্ভব এই ধরনের অনুমান তারা এখনও করে চলেছেন। সুতরাং যতক্ষণ না হাতে নাতে কোনো প্রমাণ তারা দেখাতে পারছেন ততক্ষণ অনুমান তো অনুমানই থেকে যায়। একসময় উড়ন্ত চাকতির চমকপ্রদ কাহিনীও পৃথিবী ময়ে মানুষকে রীতিমতো আলোড়িত করেছিল। উড়ন্ত চাকতিতে ভিন্ন গ্রহের উন্নত জীবেরা এই পৃথিবী পর্যবেক্ষণ করে যাচ্ছেন এমনতর বিশ্বাস। কোথাও কোথাও ইউরোপ আমেরিকার বহু ব্যক্তি উড়ন্ত চাকতির মধ্যে জীবের অস্তিত্ব দেখেছেন বলেও সাক্ষ্য দিয়েছেন। কিন্তু ইউরোপীয়দের প্রচণ্ড ভাবাবেগ অনেক সময় অদ্ভুতভাবে যে কল্পনা প্রসূত হয়ে থাকে। অধি মনোবিজ্ঞান অনুসন্ধান চালিয়ে এই বিষয়ে তার বহু কারচুপি ধরে ফেলেছে। বহু প্রেতাত্মার ছবি, অক্টোপ্লাজমের মানবরূপ গ্রহণ, উচ্ছৃঙ্খল ভূতের উপদ্রব সম্পর্কিত প্রতারণা ইত্যাদি বৈজ্ঞানিকদের অনুসন্ধানে ধরা পড়েছে। এমনকি ভারত বিখ্যাত অতীন্দ্রিয় শক্তিধারিণী ও থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা মাদাম ব্লাভাৎস্কির বহু অলৌকিক ক্ষমতাও যে এক ধরনের প্রতারণা ছিল তা তাঁর সমকালী প্রমাণিত হয়ে যাওয়ায় তিনি ভারত ত্যাগ করে ইংল্যান্ডে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তবু একটি জিনিস বৈজ্ঞানিকভাবেই প্রমাণ করা যায় যে মানুষের অদ্ভুত একটা আত্মিক শক্তি আছে, যার দ্বারা স্থূল চোখের সাহায্য ছাড়াই বহু জিনিস সে দেখতে পায়। অনেক প্রতারণার ঘটনা ঘটে থাকলেও মানুষের অন্তঃস্থলে যে সূক্ষ্ম একটা অতীন্দ্রিয় ক্ষমতা আছে সে কথা বৈজ্ঞানিকেরা প্রমাণ পাওয়ার পর স্বীকার করে নিয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে আমেরিকা ও রাশিয়া। রাশিয়াতে প্রাক বিপ্লব যুগে আত্মিক বলের অপূর্ব ক্ষমতা দেখিয়েছিলেন গ্রিগরি রাসপুটিন। পাগল সন্ন্যাসী নামেই তার অপপ্রচার ছিল। তার জন্ম হয়েছিল 1870 সালের প্রোক্রভস্কই নামে একটি গ্রামের বর্ধিষ্ণু কৃষক পরিবারে। যৌবনে তিনি ছিলেন অত্যন্ত উদ্যম স্বভাবের, কিন্তু এ সময় একটি মঠ পরিদর্শনকালে তিনি আকৃষ্ট হন এবং সেখানে 4 মাস প্রার্থনা ও ধ্যানে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। বাকি জীবন তিনি অধ্যাত্ম পথের পথিক হয়েছিলেন। 19 বছর বয়সে বিয়ে করে সংসারী হন, কিন্তু আবার পথের ডাকে নেশাগ্রস্তের মতো বেরিয়ে পড়েন। এরপরেই তিনি কিছুদিন যাযাবর সন্ন্যাসী হয়ে কাটান। শেষ পর্যন্ত যখন ফিরে আসেন তখন রীতিমতো তিনি এক আলাদা মানুষ। তার মধ্যে তখন এক অদ্ভুত আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে উঠেছে। গ্রামের তরুণরা তার অতীন্দ্রিয় ক্ষমতা ও ব্যক্তিত্বে তার অনুরাগী হয়ে ওঠে। এতে ঈর্ষাবোধ হয় স্থানীয় গির্জার যাজকদের। সুতরাং রাসপুটিন নিজের গ্রাম ছেড়ে আবারও চলে যেতে বাধ্য হয়েছিলেন। ছোটবেলা থেকেই তার একটা সূক্ষ্ম দৃষ্টি ছিল, যাকে ভারতীয় ভাষায় বলা হয় তৃতীয় নয়নের দৃষ্টি। অনেক কিছু চমকপ্রদ কথা তিনি বলে দিতে পারতেন। দ্বিতীয়বার যখন পরিব্রাজক হয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন তখন তার মধ্যে একটি ক্ষমতার আত্মপ্রকাশ হয়, যা হলো রোগ নিরাময়ের ক্ষমতা। রোগীর বিছানার পাশে বসে প্রথমে প্রার্থনা করতেন, পরে তাদের দেহ স্পর্শ করে রোগ সারিয়ে দিতেন। 1903 সালে রাসপুটিন যখন বর্তমান লেনিনগ্রাদে এসে পৌঁছান তখন সারা দেশময়ে তার অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়েছে। ফলে অভিজাত মহলেও তার বেশ খাতির হয়ে যায়। 1907 সালে তিনি রুশ সম্রাট বা জারের ক্ষমতার পিছনে এক অদৃশ্য শক্তি হিসাবে বিরাজমান হন। 1904 সালে জারিনা আলেকজান্ড্রা বহু প্রতীক্ষিত এক পুত্র সন্তান প্রসব করেন। তার নাম হয় যুবরাজ অ্যালেক্সি। কিন্তু যুবরাজ অদ্ভুত এক রোগ নিয়ে জন্মেছিলেন, যাকে বলা হয় হেমোফিলিয়া। এমন এক রোগ যা হলে রক্ত জমাট বাঁধে না, ফলে কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হয় না। সুতরাং মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে ওঠে। 3 বছর বয়সে যুবরাজ অ্যালেক্সি একবার পড়ে গিয়ে আহত হন। দেহের ভেতরে তার রক্তপাত হতে থাকে, যাকে বলে ইন্টারনাল হেমারেজ। ডাক্তাররা তার জীবনের আশা ত্যাগ করলেন।
রাসপুটিনের সঙ্গে জারিনার 2 বছর আগে একবার দেখা হয়েছিল। তিনি তখন নিরুপায় হয়ে তাকে ডেকে পাঠান। রাসপুটিন এসেই বলেন, যুবরাজকে নিয়ে চিন্তা করবেন না, তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি যুবরাজের কপালে হাত রেখে তার বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। তারপর হাঁটু গেড়ে বসে প্রার্থনা জানান। কয়েক মিনিটের মধ্যে যুবরাজ গাঢ় নিদ্রায় আচ্ছন্ন হন। বিপদ তার সেই যাত্রায় কেটে যায়। এরপরেই জারিনা রাসপুটিনের ওপর প্রচণ্ড রকমভাবে নির্ভরশীল হয়ে পড়েন। জারও রাসপুটিনের ওপর ক্রমশ আস্থা স্থাপন করতে থাকেন। দেখতে দেখতে রাসপুটিন রাজ দরবারে এক প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। পরে বহু অভিজাত ব্যক্তি তাঁর শত্রুতে পরিণত হয়ে যান। তাঁদের চাপে পড়ে জার শেষ পর্যন্ত রাসপুটিনকে শহর ছেড়ে চলে যেতে নির্দেশ দিতে বাধ্য হন। এই সময় যুবরাজ অ্যালেক্সি আরও একবার অসুস্থ হয়ে পড়েন। জারিনা ব্যস্ত হয়ে রাসপুটিনকে টেলিগ্রাম করেন। প্রত্যুত্তরে টেলিগ্রাম করে রাসপুটিন জানিয়ে দেন যে যতটা মনে হচ্ছে রোগটা ততটা গুরুতর নয়। তাঁর এই টেলিগ্রাম পাওয়ার সঙ্গে সঙ্গেই যুবরাজ সুস্থ হয়ে উঠতে থাকেন। রাসপুটিন যুদ্ধকে ঘৃণা করতেন, অথচ তখন ইউরোপের রাজনৈতিক অবস্থা এমন ঘোরালো হয়ে উঠেছিল যে যুদ্ধ ছিল অনিবার্য। ইউরোপের সেই উত্তপ্ত আবহাওয়াতে 1914 সালে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ সেরাজেভো নামক স্থানে গুপ্ত আততায়ীর গুলিতে নিহত হন। ঠিক সেই সময় রাসপুটিনও এক পাগলাটে মহিলার দ্বারা ছুরিখা হত হয়ে শয্যাশায়ী থাকেন। ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। এতে রাশিয়াও জড়িয়ে পড়ে। যুদ্ধবিরোধী রাসপুটিন সুস্থ থাকলে তিনি হয়তো জারকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে দিতেন না। যুদ্ধের গতি প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছিল। ইতিমধ্যে রাসপুটিন সুস্থ হয়ে উঠলেন। পাছে তিনি জারকে যুদ্ধ বন্ধ করে দিতে পরামর্শ দেন, এই আশঙ্কায় প্রিন্স ফিলিপ জুসুফ ষড়যন্ত্র করে রাসপুটিনকে তার ঘরে নিয়ে আসেন। তাকে বিষ মাখানো কেক খেতে দেওয়া হয়। জুসুফ তাকে পেছন থেকে গুলি করেন। তারপর লোহার রড দিয়ে তাকে পেটানো হয়। তাঁর জীবনী শক্তি এত প্রবল ছিল যে তাতেও রাসপুটিনের মৃত্যু হয় না। তখন তাকে একটি গর্তের মধ্যে দিয়ে বরফে ফেলে দেওয়া হয়। এরপর তার মৃত্যু হয়। রাসপুটিনের কাগজপত্রের মধ্যে জারকে লেখা একটি চিঠি পাওয়া যায়। এই চিঠি দেখে বোঝা যায় যে 1917 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির আগেই যে তার মৃত্যু হবে তা তিনি বুঝতে পেরেছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, যদি কোনো কৃষক তাকে হত্যা করে তাহলে জার আরও দীর্ঘদিন রাজত্ব করতে পারবেন, আর যদি কোনো অভিজাত ব্যক্তির দ্বারা তিনি নিহত হন তাহলে সপরিবারে জার 2 বছরের মধ্যে প্রাণ হারাবেন। রাসপুটিনের এই ভবিষ্যৎ দৃষ্টি অত্যন্ত সঠিক ছিল। 1918 খ্রিস্টাব্দের জুলাই মাসে জার দ্বিতীয় নিকোলাস সপরিবারে নিহত হলেন। এই সূক্ষ্ম শক্তি দূরদর্শন, দূরশ্রবণ, আত্মবল প্রদর্শন সবই করতে পারে। এর পেছনে বিজ্ঞানের ওয়েভলেন্থ তত্ত্ব কাজ করে বলে রাশিয়ানদের বিশ্বাস। কিন্তু রাসপুটিনের করা ভবিষ্যৎবাণীর পেছনে কি তত্ত্ব কাজ করে তা তাঁরা বুঝে উঠতে পারেননি। কেননা ভবিষ্যৎবাণীর সামনে এমন কিছু থাকে না যা থেকে ওয়েভলেন্থ বেরোতে পারে। শুধু এই ভবিষ্যৎবাণীর রহস্যই রাশিয়ানরা ভেদ করতে পারেননি। মানুষের স্থূল শক্তির বাইরে একটি সূক্ষ্ম সত্তা ও শক্তিতে তাদের বিশ্বাস জন্মে গেছে। স্বয়ং স্ট্যালিন নিজে 1940 সালে এমন এক সূক্ষ্ম আত্মিক শক্তির পরিচয় পেয়েছিলেন। 1940 সাল, সোভিয়েত রাশিয়া তখনও আক্রান্ত হয়নি। এই সময় রাশিয়াতে রাসপুটিনের মতো আত্মবলে বলিয়ান একটি লোক জন্মেছিল বলে গুজব চলছিল। লোকটির নাম ছিল উলফ মেসিং। স্ট্যালিন লোকটির আত্মশক্তি পরীক্ষা করার নির্দেশ দেন। নির্দেশে বলা হয় যে সে একটি ব্যাংকে যাবে, ক্যাশিয়ারকে একটি চিরকুট দিয়ে তার কাছ থেকে 1 লক্ষ রুবল নগদ আনবে। 2 জন সরকারি অফিসার এই কাজে সাক্ষী হিসাবে থাকবে। মেসিং নির্দেশ মতো ব্যাংকের ক্যাশিয়ারের কাছে গিয়ে তার কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের ক্যাশ রুবলস তুলে নিয়ে একটি ব্রিফ কেসে ভরে চলে এলেন। তারপর সেই 2 জন সরকারি সাক্ষীর সঙ্গে আবার ব্যাংকে ঢুকে নগদ রুবলস ও চিরকুটটি ফেরত দিলেন। কেরানিটি নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়লেন। একজন ডাচ, যিনি পিটার হার্কস নামে পরিচিত, তিনি চমকপ্রদ আত্মশক্তির প্রমাণ দিয়েছেন। তাঁর বিশেষত্ব এই, কোনো ব্যক্তির ব্যবহৃত জিনিস দেখে তিনি সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা দিতে পারতেন। কয়েকটি হত্যাকাণ্ডে আমেরিকান পুলিশ তাঁর প্রচুর সাহায্য পেয়েছিল। 1958 সালে ফ্লোরিডার মিয়ামি পুলিশ একটি হত্যাকাণ্ডের কিনারা করতে তাঁর সাহায্য নেন। এ সময় জনৈক ট্যাক্সি ড্রাইভার আততায়ীর হাতে নিহত হন। পুলিশ তাকে ট্যাক্সিতে বসিয়ে হত্যাকারীর একটি বর্ণনা দিতে বললেন। হার্কোস ট্যাক্সিতে বসে হত্যাকারীর চুলচেরা বিশ্লেষণ দেন। তিনি বলেন, হত্যাকারী দীর্ঘকায় এবং রোগাটে ধরনের।
তার দক্ষিণ বাহুতে উল্কি আছে। তার নাম স্মিটি। সে মিয়ামিতে আরও একটি হত্যাকাণ্ডের জন্য দায়ী। একটি লোককে সে তার ঘরে গুলি করে হত্যা করেছে। এই কথা শুনে পুলিশ অবাক হয়ে যায়। এরকম অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের হত্যাকাণ্ডের সঙ্গে তার বিন্দুমাত্র সংস্রব আছে এরকম তারা ভাবতেই পারেনি। পুলিশ তখন তাদের ফাইল খুঁজতে খুঁজতে একজন প্রাক্তন নাবিকের ছবি পান। তার নাম চার্লস স্মিথ। নানা হোটেলে সন্ধান চলে। একটি বারের এক মহিলা কর্মী ফটো দেখে তাকে চিনতে পারে। সে বলে যে লোকটি 2টি খুন করেছে বলে তার কাছে আস্ফালন করেছিল। সঙ্গে সঙ্গে পুলিশ স্মিথকে ধরার জন্য দিকে দিকে নির্দেশ পাঠিয়ে দেন। নিউ অর্লিয়ান্সে তাকে ধরা হয়। পুলিশ তাকে মিয়ামিতে নিয়ে আসেন। সে ট্যাক্সি ড্রাইভারের হত্যাকাণ্ডের কথা স্বীকার করে, ফলে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।